না কাটা লাগবে না, যদিও রাস্তা মন চাই তাহলেও আসবে। তখন এগুলা যেমন নিতে পারছে আনতেও পারবে। ওইবার ওরকম যদি বাসে আন, গাড়িতে না, এত কষ্ট করে পাঠাইতেছি। আর তোমরা যদি মনে করো যে তিশা আপু এখন এগুলো কেন পাঠাচ্ছ, তুমি চাও না আখি আপু আসুক, দেখো ও এখানে দামি দামি কোনো ড্রেসই নেই, বললাম না এই টাইপের যে ড্রেসগুলো ওইগুলো নিচ্ছে, তো এখন ভিডিওস করতেছে, ওর এগুলো প্রয়োজন, আর এগুলো ওরই ড্রেস। এবার তৃষার সমস্ত জামা কাপড় আখির বাড়িতে পাঠিয়ে দিলেন। আখির যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো পাঠিয়ে দেওয়া হলো। তবে এবার পুরোপুরি স্বামীর দরজা বন্ধ হয়ে গেল আখির জন্য। আখিকে তৃষা বলে যে আমি তোর ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম, তুই জানতি আমার প্রথম সংসারে একটা ছেলে ছিল, তাকে আর আমার এক্স হাজবেন্ড আমার কাছে আসতে দেয় না, আজ তুই তোর ছেলেকে নিয়ে নিলি আমার থেকে। এতবার বলার সত্ত্বেও তুই একবারও আমার একটু ড্রেস তাকে পরতে দিলি না, তাই তোর সমস্ত জামা কাপড় আমি তোর কাছে পাঠিয়ে দিলাম। আগের সংসারের গল্প শোনালেন তৃষা, জানালেন কতটা কষ্ট করেছিল তার ছেলের জন্য, তবুও তার আগের এক্স হাজবেন্ড তাকে আসতে দেয় না তার কাছে। আসসালামু আলাইকুম। তো আজকে কোনো ব্লগ না, আজকে আমার প্রিভিয়াস লাইফ নিয়ে কিছু কথা বলবো। লাইক অনেক প্রশ্ন, আপু তোমার কেন ডিভোর্স হয়েছিল, কেন তোমার বেবি তোমার কাছে নাই, এক্সেট্রা এক্সেট্রা, অনেক অনেক প্রশ্ন আমার কাছে আসে। যে তো সেই সব প্রশ্নের উত্তর আমি আজকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য ধরে দেখো যদি কাহিনীটা জানতে চাও। তো শেষটা বলতে হলে অবশ্যই শুরু থেকে শুরু করতে হবে, কারণ হুট করে নিয়ে মাঝখান থেকে বললে তো তোমরা বুঝতে পারবে না। তো আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 13 কি 14। আমি বলতেছি আগেই, চিল প্যারা নিও না, কেন তো তাড়াতাড়ি বিয়ে হয়েছে। আমার বাবা বাহিরে থাকতো, ছোটবেলা থেকেই আমি আমার বাবাকে কখনো কাছে পাইনি, সে বাহিরে থাকতো। তো আম্মু একে একে আমাদের মানুষ করছে বলতে গেলে। তো স্কুল লাইফে পড়াশোনা করতে গেলে, আর তখন হচ্ছে সেই আমার 13 বছর বয়স, মানে অনেক বছর আগে, এখন যেহেতু আমার বয়স কম হয় নাই, তো তখন বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব, বা স্কুলে গেলে ডিস্টার্ব করতো, বা হচ্ছে প্রাইভেটে গেলে, তো এরকম কাহিনী হইতো। তো যে কোনো একটা মাধ্যমে হচ্ছে আমার এক্স হাজব্যান্ডের ফ্যামিলির সাথে আমার আম্মুর একটা সুন্দর বন্ডিং তৈরি হয়। আর আমার এক্স যে শাশুড়ি ছিল সে খুবই ভালো মানুষ ছিল, মানে সে এখনো বেঁচে আসছে আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, কিন্তু সে যথেষ্ট ভালো ছিল। তো তখন আমার আম্মুর সাথে বন্ডিংটা হওয়ার পরে তো তখন বলে যে আমার যে এক্স হাজব্যান্ড ওর বিদেশ যাওয়ার কথা, বলতেছে যে আপনার মেয়েও ছোট, আমার ছেলেও বিদেশ যাবে, তো এখন যদি আমরা ওদের বিয়ে দিয়ে রাখি, 5 বছরও বিদেশ যে থেকে আসলো আর আপনার মেয়েও বড় হতে থাকলো, তো কোনো প্রবলেম হয় না। তো আমার আম্মু ফার্স্টে রাজি হয় না, তো যে কোনো একটা পর্যায়ে এভাবে হলো, বিয়েটা আল্লাহর হুকুম ছিল তাই হয়েছে। তো বিয়েটা হওয়ার পরে হচ্ছে পরের দিন সকালে, বিয়ে হওয়ার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে ওর ভাবি অনেক কান্না করতেছে। লাইক আমি আমার আম্মুর কাছেই ছিলাম, কথা এটাই ছিল আমি আমার আম্মুর কাছে থাকবো, ওর বাসায় থাকবে, ও 1-2 মাসের মধ্যে বাইরে চলে যাবে, দেন 5 বছর পরে আসবে, তারপর আমাকে উঠায় নিবে বা যে কোনো কিছু। এমনি ওর ফ্যামিলি সম্পর্কে আমার এতটুকু জানতো যে ওর বাবা যখন বেঁচে ছিল, ওর বাবা নাই, সে অনেক ভালো মানুষ ছিল, সরকারি চাকরি করতো, ভালো একটা পজিশনে ছিল, কিন্তু বর্তমানে কি পরিস্থিতি এত কিছু আম্মু মানে জানার বা বোঝার সময় তখন পায় না, যেহেতু আমার আব্বু তখন দেশে ছিল না। তো যাই হোক, বললাম তো আল্লাহর হুকুম ছিল তাই হয়ে গেছে। তো আর এখানে ব্যাপার হচ্ছে ওকে আমার আম্মু অনেক পছন্দ করতো, ওর মাকেও পছন্দ করতো, যে ও বিদেশ যাবে, তো ঝামেলা নেই, 5 বছর পরে আমার মেয়েকে নিচ্ছে, আমার আম্মুর কথা হচ্ছে এটা। এরপরে সকালবেলা উঠে ওর ভাবি আমাকে বলতেছে, ওর ভাইয়ের সাথে ভাবির সাথে অনেক ঝগড়া হয়েছে, দেন আমাকে বলতেছে যে এই পরিবারে আসছো তো বউ হয়ে, এখন বুঝতে পারবা। মানে ওরা সবাই আমাদের বাসায় ছিল, আমার বিয়ে থেকে 1 সপ্তাহ ওরা আমাদের বাসায় ছিল, সবাই, ওর টোটাল ফ্যামিলি সহ। তো আমাকে বলতেছে বিয়ে হয়েছে তো তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, এই ফ্যামিলিতে আসছে, এই ফ্যামিলি কেমন, সবাই বেকার, কেউ কিছু করে না। তা আমি হুট করে মানে শকড, কি বলতেছে ভাবি এগুলা, এতদিন তো ভাবি আমাকে কি যেন বলার চেষ্টা করছে বিয়ের আগে, আমি শোনার মতো মানে ওরকম সে স্কোপ পায় নাই, কেউ না কেউ তার সাথে ছিল, পাহারা দিচ্ছে, তাকে বলতে দেয় নাই, কিন্তু সে সকাল উঠে এটা বলে। তো বলার পরে এটা আমি আমার হাজবেন্ডের সাথে, এক্স হাজবেন্ডের সাথে আলাপ করেছি, এরকম এরকম ভাবে বলে। তো আমি তো আর তখন এত কিছু বুঝি না, আমার মাত্র 13 না 14 বছর বয়স। তো সে
এটা নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। তাদের বাসায় যাওয়ার পরে আমি তো আর তো কিছু জানি না। তো একদিন হচ্ছে আমার কোচিং থেকে আমি ওদের বাসায় গেছি। তো যাওয়ার পরে আমি 5 মিনিট বসছি, ওদের সাথে কথা বলতেছি। এরপরে আমি শুনতেছি যে 3-4 জন মানুষ আসছে, আসার পরে অনেক চিল্লাচিল্লি করতেছে বাসার সামনে। আমি দেখে মানে পুরো শকড। আমার লাইফে আমি এরকম কখনো দেখিনি যে আমার আম্মুর কাছে কেউ 5 টাকাও পায় আর সেটার জন্য বাসার সামনে আসছে। তো ওদের কাছে নাকি অনেক অনেক টাকা পায়, তো এই জন্য চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ ছেলেকে বিয়ে করো, টাকা পয়সা দিতে পারো না, হ্যান ত্যান। ও এর মধ্যে বলি আমার বিয়ের যে অনুষ্ঠানটা হয়েছে ছোটখাটো করে, তখন হচ্ছে আমার এক্স হাজবেন্ডের যে বড় ভাই, সে আমার আম্মুকে ফোন দিয়ে বলছে যে আন্টি হুট করে তো বিয়েটা হচ্ছে, আমার হাতে এখন টাকা নেই, আমি এখনো বেতন পাই নাই, আপনি আমাকে 1010 টাকা দেন, তারপর আমি কিছুদিন পরে দিব। তো কিছুদিন পরে বলতে সে টাকা আজও পর্যন্ত দেয় নাই সে, যাই হোক। তো এরপরে তখন ধর বুঝতে পারি না এরকম কাহিনী। তো আমি দেখতেছি দিনা পাওনাদাররা তার কাছে চিল্লাচিল্লি করতেছে, আমি বলতেছি এরকম কি। পরে ও তখন ওইখান থেকে বের হয় আমাকে নিয়ে আমার বাসায় চলে আসে। তো আমি অত কিছু বুঝি না। তো আমার আম্মু বুঝতে পারে, আমার আম্মু তখন শোনে, আমার মামারা সবাই খোঁজ খবর নেয়, তখন জানতে পারে যে এরকম এরকম। তো ওরা এমন একটা ট্র্যাপ সিস্টেম করছিল বিয়ের টাইমে যে কোথাও খোঁজ নিবে বা কিছু, এভাবে কিছু করতে দেয়নি, এমন ভাবে আমার আম্মুর ব্রেন ওয়াশ করে ফেলছিল। তো এরপরে মামা বলতেছে যে তুই কোথায় বিয়ে দিস, সরে আমার ভাগ্নির জীবনটা তুই নষ্ট করে দিলি, আমার আম্মুকে বলতেছে। আম্মু বলছে কেন, কি হয়েছে? তোর কি বলছে, ও কি করে? বলছে ও বিদেশ যাবে। বলছে কচু যাবে, ও জীবনেও বিদেশে যাবে না, বিদেশ যাওয়ার সামর্থ্যই ওর নাই। আর ওর বড় ভাই কি করে? বলছে চাকরি করে। বড় ভাই বেকার, ঘুরে আর খায়, আর ও ঘুরে আর খায়, ওরা কখনোই কিছু করেনি। তো এরপরে আর লাখ লাখ টাকা ওদের দেনা শুধু। তো এটা শোনার পরে আম্মু আমাকে নিয়ে ঢাকায় চলে আসে। তখন বরগুনায় থাকবে না, আব্বুর সাথে কথা বলে ঢাকায় বাসা নিয়ে এসে আবার শিফট হয়ে চলে আসে তখন। তো আসার পরে আম্মু ভাবছে যে ভুল যেহেতু হয়ে গেছে, তাড়াতাড়ি সময় থাকতে থাকতে ভুল শুধরানো উচিত। কিন্তু আমি ওই যে আবেগ, তখন ওর সাথে ফোনে কথা বলে আমি আম্মুর বাসা থেকে চলে যাই। ওর সাথে চলে যাওয়ার পরে তো আমি যখন যাই দেখি আমাকে যথেষ্ট আদর করে, আমাকে রান্না করে খাওয়ায়, নাস্তা বানায় রাখে, আমি ঘুম থেকে উঠে খাই। তো তখন আমি বাস্তব সম্পর্কে কোনো কিছু বুঝি না, কিন্তু আমার আম্মু আমাকে অনেক বুঝায় যে এগুলা সব অভিনয়, বা তুই চিনতে যখন চিনতে পারবি তখন আর সময় থাকবে না। তো এইভাবে করতে করতে আমি আবার মানে আম্মুর কাছে যাই, ওইখানে মাঝে মাঝে বেড়াইতে যাই। লাইক আম্মুর কাছে 6 মাস থাকলে ওইখানে 2 মাস যেয়ে থাকি, কারণ পড়াশোনা আমি আম্মুর কাছে থাকি এইভাবে। তো এর মধ্যে আমি কিছু চিনতে পারি না, কিন্তু আমি বুঝতে পারি যে ও কিছু করে না, ওর বিদেশ যাওয়ার কথা সেটাও মিথ্যা ছিল। এগুলো আমি বুঝতে পারি যে আমাকে বিয়ে করার জন্য এগুলো মিথ্যা বলছে। তো বুঝতে পারলে আর কি, বিয়ে তো তখন হয়েই গেছে, মায়ে পড়ে গেছি, ভালোবেসে ফেলছি, তো আর কিছু আমার করার নেই। এরপরে যেটা হয় যে ও হচ্ছে মানে কয়েকটা বছর কেটে যাওয়ার পর হুট করে আমি হচ্ছে এইভাবে চলতে থাকি। আমি আমার আম্মুর বাসায় থাকি, আমার যাবতীয় খরচ সবকিছু আমার আম্মু দেয়। ওদের বাসায় যখন যাই, সেই ওদের বাসায় বাজার পর্যন্ত আমার আম্মু করে দেয়, কারণ আমি বলি আম্মু ওদের বাসায় বাজার নাই, না খেয়ে থাকছি, কষ্ট হচ্ছে। আবার যাওয়ার সময় এক গাদা মার্কেট করে পাঠিয়ে দেয়, ওর মা থেকে শুরু করে ভাইয়ের বউ সবার জন্য। এর মধ্যে ওর ভাইয়ের বাচ্চা হয়, সেই বাচ্চার জন্য। তো এরপরে একটা পর্যায়ে হয় কি যে ওর ভাইয়ের বাচ্চার যখন 14 মাস বয়স, তখন ওর ভাবি চলে যায় বাবুকে রেখে। তো রেখে চলে যায় দেখে আমি অনেক বেশি কষ্ট পাই, কিন্তু বেচারির কোনো দোষ ছিল না। সে 8 বছর সে স্ট্রাগল করছে, কিন্তু তার হাজবেন্ড বেকার। লাইক মানুষের তো স্বর্ণগর্ণ অলংকার চাওয়া পাওয়া পরে, আগে তো খাওয়া, বেঁচে থাকা, সেই সামর্থ্য তাদের ছিল না যে খাওয়াবে বা বেঁচে থাকবে, বাঁচিয়ে রাখবে এরকম কিছু। তো একবেলা খাইলে আরেক বেলা না খেয়ে এভাবে ভাবে থাকছে। তো সবাই বলছে বাচ্চা নাও ঠিক হয়ে যাবে। তো বাচ্চা নেওয়ার পরও দেখছে ঠিক হয় নাই, সেজন্য সে চলে গেছে, আর পারেনি। তো চলে যাওয়ার পরে বাচ্চাটাকে হচ্ছে ওরা সবাই মিলে মানুষ করে, আমিও ছিলাম সাথে, একটু না একটু হেল্প করি যখন পারি। তো এরপরে হচ্ছে হুট করে নিয়ে হচ্ছে আমি তো তখন লাইক 18 বছর মেবি আমার, হ্যাঁ 18 বছর মেবি, তখন প্রেগনেন্ট হয়ে যাই। তো হওয়ার পরে তো আমার ইচ্ছা করে আমি কখনো ওর সাথে বেবি নিতে চাই না, কারণ আমারই ফিউচার নেই, আমি একটা বেবি নিয়ে ওর লাইফটা কেন নষ্ট করবো। এরপর হচ্ছে যে প্রেগনেন্ট হয়ে যাই আমি, আর মানে ওকে যে মেরে ফেলবো এই সাহস আমার হয় না। এর আগে মানে বাবু হওয়ার আগে অনেকবার আমি চলে আসি আম্মুর কাছে, ও কিছুই করে না, এই জন্য আবার ও বুঝে আমাকে নিয়ে যায়, যদি সে এবার আসো, এবার দেখো বিশ্বাস করো আমি এই কাজ করবো। একবার এমন হয়েছে যে আমার ছোট ভাইয়ের পিসি, ও বলছে যে ও তো গেম খেলে, আমি এটা নিলে ইনকাম করতে পারবো। আম্মু আমার ভাইয়ের গেম খেলে, সেখান থেকে রানিং পিসি ওকে দিয়ে দিছে। 5 দিন পরে সেই পিসি সেল করে দেয়। সেল করে কি করে টাকা আমি জানি না। প্রথমবার বিয়ের পর আমার আম্মু যখন ফার্নিচার দেয়, সেগুলো সব তার বিক্রি করে তার মা কি করে সেটাও আমি জানি না, তখন আমি ওখানে ছিলাম না। এরকম করতে করতে 3-4 বার আমার আম্মু ফার্নিচার কিনে দেয়, আর তারা বিক্রি করে আমি যখন চলে আসি আম্মুর কাছে, তারা একটা বিক্রি করে খায়।
তো যাই হোক, এই কাহিনীগুলো আপনাদের কাছে হয়তো নতুন, কিন্তু আমার ফ্যামিলি থেকে শুরু করে ওদের ফ্যামিলি সবাই জানে। সবাই এটা বলতো যে তিশার ফ্যামিলি থেকে যেটা করতেছে এটা কোনো বউর বাবার বাড়ি থেকে করবে না, এতটা সাপোর্ট দিবে না, তারপরে ও দাঁড়াইতে পারতেছে না, এটা ওর দোষ। ও যা বলছে, ও বাইক চাইছে, বলছে বাইক কিনে দিলে পাঠাও চালাবে, আম্মু কিনে দিছে, সে পাঠাও চালায় না, সে বাইক নিয়ে ঘুরে বেড়ায়। যাই হোক, তো একটা ব্যাপার কি, আমি ওকে এমন একটা পর্যায়ে আসছে, আমি এটা বলছি তুমি রিক্সা চালাও, তাও আমার তোমাকে পরিচয় দিতে কষ্ট হবে না, কিন্তু তুমি কিছু একটা করো, এভাবে বেকার থাকো না। আমি আম্মুর কাছ থেকে নিয়ে কত সংসার চালাবো, লাইক কতদিন, আমার তখন বেবি হয়ে গেছে। আমি কিন্তু রানিং পড়াশোনা এখন আমি করতেছি আলহামদুলিল্লাহ, পড়াশোনাটা আমি ছাড়িনি। বাবু থাকুক যা থাকুক, আমি অনেক স্ট্রাগল করছি, অনেক কষ্ট করে আমি পড়াশোনাটা চালিয়ে রাখছি। তো এরপর বাবু হওয়ার পরে লাইক যখন থেকে আমার প্রেগনেন্সি শুরু, ডক্টর দেখাইতে হয়, এটা যারা মা হয়েছেন জানবেন। ডক্টর দেখানো থেকে শুরু করে আমার ওষুধ, আমার জন্য ফল কেনা থেকে শুরু করে আমার যত কাপড় চোপড় লাগে যা কিছু সবকিছু আমার আম্মু। তখন উনি বলছে যে, আমার হাজব্যান্ডের যে মা, সে বলছে যে আম্মুকে বেআইন এগুলো সব আপনি করেন, সিজারের সময় সবকিছু আমি করব। তো আম্মু সেটাই ভাবছে, কিন্তু সিজারের সময় তারা টাকা দেওয়া তো দূরের কথা, আমার বেবিকে দেখে কেউ 500 টাকাও দেয়নি। সিজারের টাকা দেওয়া তো দূরের কথা, যেটা সত্যি কথা, এই জন্য আমি এইভাবে বলতে পারতেছি, কারণ আমার মনে কোনো ভয় নেই, আমি কোনো মিথ্যা বলতেছি না। তো এরপরে আমার জীবনের মেইন পয়েন্ট, মেইন শকড আমি হই আমার বেবি হওয়ার পরে। লাইক এর আগে আমি জানতাম কি ওদের টাকা নাই, কিন্তু ওরা অনেক ভালো মানুষ। আমার শাশুড়ি, বেস্ট শাশুড়ি, তাকে আমি মা বলে ডাকতাম। সে আমাকে, পৃথিবীতে সে আমাকে যতটা ভালোবাসে এরকম কোনো শাশুড়ি তার বউকে ভালোবাসে না। আমার ভাসুর, সে আসলেই ভালো, তাকে নিয়ে আমি কিছু বলবো না, জাস্ট একটাই সমস্যা, তাদের টাকা নেই। তো এই জন্য আমি আম্মুর থেকে নিয়ে হলেও আমি থাকছি, যে টাকা নাই শুধু এই একটা রিজনে আমি চলে যাবো, কখনোই না, এছাড়া তো সবকিছু ঠিক আছে। তো বাবু হওয়ার পরে আমি মেইন শকটা খাই, যেটা হচ্ছে যে, তো ওই সিজারিং এ টাকা পয়সা কিছু আম্মু, সবকিছু আম্মু দেয়, ওরা কিছু দেয় না, মানে ওর আম্মু কিছুই দেয় না। বললাম তো আমার বাবুকে দেখে 500 টাকাও দেয় না। তো সেই প্রথম আমার বাবুকে দেখা, আমি বুঝাইতে পারবো না যে ওর মুখটা দেখার পরে যে আমার কেমন লাগছে। আমি ওকে অনেক কষ্ট করে বড় করছি, 4 বছর পর্যন্ত আমি অনেক কষ্ট করছি। একজন সিঙ্গেল মানুষ বলতে পারবে না যে কেউ আমার সাথে একটা রাত জাগছে, হোক আমার মা। আমার আম্মু অনেক টাকা পয়সা দিছে, কিন্তু আমার ছোট ভাই তখনও অনেক ছোট, এই জন্য আমার আম্মু আমার সাথে রাত জাগতে পারে নাই। তারপরে আমার বাবুর যে দাদি, সেও রাতে আমার সাথে থাকতে পারে নাই, থাকে নাই। তো কেউ বলতে পারবে না একটা সিঙ্গেল মানুষ যে আমার সাথে রাত জাগছে। আমি সিজারিং এর পর 2 দিন পরে আমি বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে সেই রাতের বেলা সেই সেলাইয়ের যে কতটা পেন, এটা একটা মাই বুঝতে পারবে যার সিজারিং হয়েছে। সেই অবস্থায় আমার সাথে অ্যাপেন্ডিক্স অপারেশনও হয়েছিল। আমি বারবার উঠে বাবুকে খাওয়ানো, বাবুকে চেঞ্জ করা, একটা নিউবর্ন বেবিকে রাতে কতবার চেঞ্জ করতে হয়, কতবার খাওয়াইতে হয়, এটা একটা মাই জানে। তো সবকিছু আমি একা, সবকিছু। তখন ঘুমে আমি এমন পাগল হয়ে যেতাম, আমি জানি না কেন এত ঘুম আসতো, বা এটা সব মায়েরই হয় কিনা বেবি হওয়ার পরে। ওই 9 মাস যে আমি ঘুমাইতে পারি নাই, সেই ঘুম সব তখন আমার আসতো। কিন্তু যখনই ও কান্না করতো বা একটু মোচড় দিত, তখন আমার ঘুম ভেঙে যেত। না ওর বাবা আমার পাশে ছিল, না কেউ আমার পাশে ছিল, সবকিছু আমি একা করছি সব। তখন আমি যখন উঠে বসতাম, পেনে শুধু কান্না করতাম আর বলতাম যে কেন পৃথিবীতে ওরা আমি আনছি, কেন ওরা কষ্ট দিচ্ছি, কেন আমি কষ্ট পাচ্ছি, এগুলো আমার লাইফে ছিল। তো আমার আম্মুর আমার বেবি হওয়ার 7 দিনের মাথায় আমার আম্মুর অ্যাপেন্ডিক্স হয়ে পেটের মধ্যে ফেটে যায়। আম্মুর সেই অপারেশন হয়, আম্মু অসুস্থ থাকে, যার জন্য আমার আম্মু চাইলেও আমার কাছে থাকতে পারে না, কারণ সে নিজেও অসুস্থ। তা আমি অনেক স্ট্রাগল করছি। ওই ছোট আয়াতকে আমি এমন ভাবে বড় করছি, আমি যখনই ওগুলো মনে করি যে সেই সিজারের পরে কষ্টগুলা, আমার আর কখনো বেবি নেওয়ার ইচ্ছা হয় না, কখনোই না। যে এত কষ্ট আমি করছি, যে সবার দেখছি বেবি হইলে শাশুড়ি বা মা, নানি, খালা, কেউ না কেউ পাশে থাকে। হ্যাঁ অবশ্য ঠিক আছে, আমার খালা, আমার আম্মুর ফুফাতো বোন কলি আন্টি, ওর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ও নার্সিং পড়তো, তো ওর ছুটি 1 মাসের মতো ছিল। 1 মাসের মধ্যে যে কদিন পারতো
আমার কাছে এসে থাকছে। আর যতদিন ও ছিল ততদিন রাতে আমার একবারও উঠতে হয়নি। ওই ওই বলে না বিপদের সময় একাঙ্গ জায়গালে সে অনেক কিছু, ওই দিনগুলোও আমার পাশে অনেক থাকছে। ও বাবুর কাঁথা ধুয়ে দিত, লাইক চেষ্টা করতো যতক্ষণ আমাকে না উঠায় পারে, শুধু খাওয়ানোর সময় আমাকে উঠাইতো যে এখন খাওয়া, আমি চেঞ্জ করে দিছি। আমি এটা কখনোই ভুলবো না। আর হচ্ছে আমার আম্মু চেষ্টা করেও পারেনি, কারণ আমার ভাইও তখন ছোট আর আম্মু নিজেও তখন অসুস্থ। এই জন্য আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে। আম্মুর 7 ঘন্টা বসে অপারেশন হয়েছিল, মানে আল্লাহ নিজে বাঁচাইছে, বাঁচার কথা ছিল না। তো এই জন্য বলবো যে আমি এত কষ্ট করছি, আমার এত কষ্ট করে বড় করার বেবিকে এখন তারা নিয়ে আটকায় রাখছে আর বলতেছে যে আমি ওকে রেখে চলে আসছি। এটা আমার শুনতে হয় যে অনেকে তোমরা না জেনে কমেন্ট করো যে বাচ্চা রেখে আবার এসে আর এক জায়গায় বিয়ে করছো। আমি একটা কথাই বলবো যে কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে তারপর বলবা যে সরি, যেগুলোর পিছনে কোনো কারণ থাকতে পারে, এগুলো যে বলছে তার জীবনে কোনো কাহিনী থাকতে পারে, হয়তো আমরা জানি না, কোনো কথা বলে তাকে হার্ট করতেছি, অবশ্যই এটা ভেবে নিবা। সবার লাইফ কিন্তু এক থাকে না। সবার জীবনে কি হয়, একটা মেয়ের জীবনে বিয়ে হয়, স্বামী ইনকাম করে, বউ কি করে, রান্না বান্না করে, খাওয়ায়, সংসার করে, তাই না? আমার জীবনে কিন্তু সেটা ছিল না। আমার জীবনে কিন্তু এটা ছিল যে বাজার শেষ, এখন আম্মুকে কল দিতে হবে, বাসা ভাড়া, এখন আম্মুকে কল দিতে হবে, কারেন্ট বিল আসছে, আম্মুকে কল দিতে হবে। এটা যে কত একটা পেন। আমার আম্মু ঠিকই বলার সাথে সাথে টাকা পাঠিয়ে দিত, কিন্তু আমার কাছে একটা বিবাহিত মেয়ে হিসাবে মায়ের কাছ থেকে নিয়ে চলাটা, পুরো সংসার চালানো, হাজব্যান্ডের ফ্যামিলি সহ চালানো যে কত বড় পেন, সেটা শুধু আমি জানি। এরকম সিচুয়েশনে কেউ আছে কিনা আমি জানি না। তো আমি এমন অনেক দেখছি, আমি যে আমার বাসার আশেপাশের মানুষরা তার হাজব্যান্ড ইনকাম করে তাকে খাওয়ায়, তারপর আফসোস থাকে যে এটা দিতে পারতেছে না, এটা দিতে পারতেছে না। আমি তখন ভাবতাম যে আমার হাজব্যান্ড তো ইনকামই করে না, ও যদি আমাকে ডাল ভাত খাওয়াইতো যে এই 10 টাকা আমি ইনকাম করে আনছি, এই 10 টাকায় তুমি চলবা, আমি সেভাবেই চলতাম, কিন্তু সেটাই সে কখনো করতে পারে নাই। যাই হোক, তো এরপরে বাবু হওয়ার পরে আমি ওদের চিনতে পারি, যেটা হচ্ছে যে আমি আমাদের বাসায় থাকার পরে আম্মুর ওই যে অপারেশন হয়েছে, এরপর আমি হচ্ছে ওদের বাসায় চলে যাই। কারণ আমাদের বাসায় অনেক গেস্ট আসা শুরু করে, আমার আরো অনেক বেশি প্যানিক লাগতেছে, আর আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। একটা নতুন যে মা হয় সেই বুঝতে পারবে এই ব্যাপারটা, যে তোমার জীবনের সাথে একটা বাচ্চার জীবন, যেখানে তোমাকে কেউ হেল্প করতেছে না, যে কিভাবে ওকে পালতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে, কিভাবে খাওয়াইতে হবে, বা এখন ও কান্না করতেছে কেন, সব দায়িত্ব তোমার ঘাড়ে। তো এই ব্যাপারটা অনেক বেশি পেইনফুল, অনেক বেশি। তো এরপর আমি হচ্ছে ওই বাসায় শিফট হই, ওর দাদির বাসায়, আয়াতের। তো শিফট হওয়ার পরে আমার 7 দিনের মাথায় সেলাই কাটার কথা, যে আমার আম্মু এত টাকা খরচ করছে, সবকিছু আমার আম্মু দিছে। আর তখন আমার আম্মুর অপারেশন, আম্মু হসপিটালে, তখন 500 টাকা লাগবে হচ্ছে আমার সেলাই কাটার জন্য। সেই টাকাটা নিয়ে আমার শাশুড়ি চিল্লাচিল্লি করতেছে, আমি দিতে পারবো না, আমি তো রুমে, আমি রুম থেকে শুনতেছি আমি কেন দিব, আমি কেন দিব, যার হয়েছে ওরে বল দিতে, আমার কথা বলতেছে। তো আমি ভাবতেছি যাদের আমি ফেরেশতা জানতাম যে তারা ফেরেশতা, সে আমার মায়ের জায়গা তাকে আমি বসাইছি, যে 500 টাকার জন্য এইভাবে কথা শুনতেছে, যেখানে লাখ লাখ টাকা আমার আম্মু খরচ করতেছে, যে বাবুর দুধ থেকে ডায়পার থেকে শুরু করে সবকিছু, আম্মুর অপারেশন, তাও আম্মু টাকা পাঠিয়ে দিতেছে, আর এখানে 500 টাকা সামান্য সেই জিনিসটা নিয়ে সে ঝগড়া করতেছে, সেটাও দিতে চাইতেছে না। তো আস্তে আস্তে আমি চিনতেছি, এভাবে করে করে আমি হচ্ছে ওইখানে থেকে থেকে আমি চিনতেছি। আমি তো এর আগে কখনো একটানা থাকিনি। আর একটা কথা বলে না যে একটা বাচ্চা হওয়ার পর একটা মেয়ে সম্পূর্ণভাবে অসহায় হয়ে যায়, যে আমি এখন একা, আমার ভালো লাগবে না, আমি এখানে থাকবো না, আমি অন্য কোথাও যাবো, আমি চাকরি করে খাবো। কিন্তু একটা নিউবর্ন বেবির মা কখনোই সেটা চিন্তা করতে পারে না। তার তখন আগে চিন্তা করতে হয় যে আমার বেবির কিসের সুবিধা হবে, আমার বেবির কিসে ভালো হবে, সেটাই আমার করতে হবে। আমি তখন এত অসহায় ছিলাম যে আমি কোথাও চলে যাবো ওকে নিয়ে, সেটাও আমি পারতাম না। আর ওই কথাগুলা যে এই এত বছর যাবত আমার মা আমাদের সংসারটা চালাইতেছে, আর আজকে আম্মু অসুস্থ, আমি আম্মুর কাছে যাইতে পারতেছি না দেখা এত কথা শোনাইতেছে। তারপর আমি আম্মুকে ফোন দিই, আম্মু ফোন দিয়ে নার্সের কাছে টাকাটা পাঠিয়ে দেয়। তো তখন হয় কি যে তখন আমি একটানা থাকা শুরু করি, তো আশেপাশের মানুষ আমাকে বলতেছে যে আমি তো সবাইকে সবার সাথে খুব গর্ব করি, আমার শাশুড়ির মতো শাশুড়ি হয় না, বলতেছে যে তুই যার কথা এত কিছু এত প্রশংসা করো, তারা তো তোর কথা প্রশংসা করে না, তা তো সম্পূর্ণ উল্টা বলে। আমি বলি কি বলো তোমরা,
আমি সকালে ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি নাস্তা বানায় আমার জন্য রেখে দেয়, আমি কি খাবো না খাবো সেদিকে এত খেয়াল রাখে। তোমরা কি বলো? পরে বলে এগুলো সবই অভিনয়। তো কিছু কিছু কথা আমার কানে আসার পরে আমি কি করি, মোবাইলে কল রেকর্ড অন করে, তখন বাবুর বয়স মেবি 6 মাস না 4 মাস, তখন কল রেকর্ড অন করে আমি বাইরে চলে যাই। তো সে তো আর সেটা যায় না। তো আসলেই দেখি সে আশেপাশের মানুষের নামে অনেক অনেক নোংরা নোংরা কথা আমার নামে বলে। তো যাদের সাথে বলে তারাই আবার আমাকে এসে বলে দেয় যে তোর সাথে তো আমরা মিশতেছি, তোকে তো আমি চিনি, তো তারা এইভাবে কিভাবে বলে। তো যাই হোক, তখনও আমার গোল্ডের সবকিছু আমার সব সময় ছিল, আমার আম্মু দিয়ে রাখছে। তো ফার্স্টে হচ্ছে কানের দুল নিয়ে বন্ধক রাখে, চেন নিয়ে বন্ধক রাখে, কিছু আমার এক্স হাজব্যান্ড, কিছু তার মা, সবাই নিয়ে আন্টি, এক্স হাজব্যান্ডের যে খালা সেও নিত, সে আবার নিয়ে আবার টাইম মতো ছাড়াই দিয়ে যেত, আমার কাছ থেকে হেল্প নিত, সেটা আমি কিছু বলবো না। আর ওরা যেটা নিত বন্ধক রাখতো আর কখনো ছাড়াই দেয়নি, আবার আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আমি ছাড়াইতাম। তো এরকম অনেকবার হয়েছে। হওয়ার পরে আমি বাবুকে নিয়ে চলে আসছিলাম, সেই 4 মাসের বাবুকে নিয়ে আমি চলে আসছিলাম আম্মুর কাছে, যে আর আমি যাব না, আম্মু আমাকে নিয়ে আসি, যে আমার এত কষ্ট হয় ওইখানে। তো আম্মুর কাছে আসার পরে কি হয়, আম্মু কোনো কিছুর অভাব রাখে না, কিন্তু একটা ব্যাপার আমি বারবার ফিল করি যে আমার বাবুর বাবা তো নেই, সেটা তো আম্মু ফিল আপ করতে পারবে না। আম্মু ডায়পার কিনে দিচ্ছে, কার্টুন বইরা বইরা, আম্মু বড় প্যাকেটের কম কখনো ডায়পার কিনে নেয় ওর জন্য, দুধ কার্টুন বইরা বইরা কিনা রাখতেছে শেষ হওয়ার আগে, কিন্তু বাবাকে তো পাচ্ছে না। তো সেই মুহূর্তে আবার ও কল দেয়, আমাকে কনভিন্স করার চেষ্টা করে যে দেখো বিশ্বাস করো, এবার আমি সত্যি সত্যি ইনকাম করব, সত্যি সত্যি আমি আমার ছেলের দায়িত্ব নিব, তোমার দায়িত্ব নিব, তোমার আর 1 টাকাও তোমার আম্মুর কাছে চাইতে হবে না, তুমি চলে আসো। আবার আমি চলে যাই বোকার মতো, আবার এক গাদা ফার্নিচার নিয়ে আম্মুর বাসা থেকে ট্রাক নিয়ে ওখানে চলে যাই। তো যাওয়ার পরে কয়েকদিন ভালো থাকি, ঠিক আবার সেম প্রবলেম শুরু হয় আবার। তো তখন আরেক সত্যি মানে ও আমার এক্স হাজব্যান্ড, ও সত্যি সত্যি একটা চাকরি নেয়, চাকরি নিয়ে ঢাকায় ও চাকরি কাজ করা শুরু করে। তো কাজ করা শুরু করার পর আমি ওইখানে থাকতাম। তো তখন মানে আগে যখন মাঝে মাঝে বেড়াতাম তখন আর একসাথে পার্মানেন্টলি আমি চলে যাওয়ার পর সবার মুখোশ আমার সামনে খুলে যায়, তো আমি এগুলো বলতে চাচ্ছি না। তো একটা কথা যে আমি ওদের কাছে এটিএম কার্ডের মতো ছিলাম, লাইক সোয়াইপ করো আর টাকা চলে আসবে এরকম। হ্যাঁ, এই জন্য এত ভালোবাসা, এত নাটক, এত কিছু থাকতো। তো এখানে একজন ছিল যে ওর ছোট খালা আর খালু, তো ওই যে খালু তাকে মামা বলে ডাকতাম, সে সবসময় আমার সাপোর্ট করতো। সে লাইক এমন যে লিগ্যাল যেই পক্ষ সেই পক্ষ নিত, সবসময় আমাকে বলতো যে এত কিছু কেউ করে না, কেউ করে না, এত কিছু কেউ করে না, তোর জীবনের অবদান শুধু তোর নিজের তোর প্রতি অধিকার, আর কারো না। সবসময় আমার সাপোর্ট করতো, বা কিছু হইলে বুঝাইতো, আমার শাশুড়িকে বুঝাইতো যে আমার কথা আর কি বলে বুঝাইতো যে ও তো ছোট, বা ও এগুলো করতেছে, আপনাদেরও ভুল আছে, বা যাই হোক কষ্ট করি। এর মধ্যে কি হয় যে আমার বাবুর সাথে হচ্ছে ওর যে কাজিন, চাচাতো ভাই, ছোট তো দুইটাই, একটু টুকিটাকি ঝগড়া শুরু হয়। তো এটা নিয়ে দেখি আমার শাশুড়ি তার মন টন ভালো না, মানে সে চাচ্ছিল আমরা আলাদা হয়ে যাই, তাহলে সে খুশি। তারপর আমি আলাদা হয়ে যাই, আমি বলি আমার হাজবেন্ডকে দেন আলাদা একটা ছোট বাসা নেই। ও ফার্স্টে রাজি থাকে না, কিন্তু ওই যে মামার কথা বলছি, সে বলে তার পাশে একটা ছোট রুম, সেখানে আমাদের নিয়ে দেয় একটা রুম। তো বাসা নিয়ে দেওয়ার পর এখানে আমি বাবুকে নিয়ে একা একা থাকি। তো থাকতেছি তখন আলহামদুলিল্লাহ ভালোই ছিল, চাকরি করতেছে, মাসে হয়তো বা অল্প টাকা আমাকে পাঠাইতো, বা ওর বেতনই অল্প ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এত খুশি হয়েছি। আমি সবাইকে বলে বেড়াইতাম যে আমার হাজবেন্ড টাকা কামাই করতেছে, আমাকে পাঠাইতেছে, আমি কম খাবো, তারপর এটা আমার হাজবেন্ডের টাকা। আম্মুকে বলতাম, আম্মু বারে বলতাম, আম্মু জানো এইটা করছে, এটা পাঠাইছে, এটা কিনে দিছে আমাকে। মিথ্যা বলতাম, সত্য বলতাম, সত্য মিথ্যা মিলে বলতাম যে আমার এত আমি খুশি হয়েছি যে এগুলো আমার হাজবেন্ড আমাকে দিতেছে। তো এরপরে হুট করে কি হয়, আমি ঢাকায় আম্মুর কাছে বেড়াতে আসি। তো ও হচ্ছে ঢাকায় বাইকে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করার পরে পায়ে হচ্ছে 14টা সেলাই লাগে, অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো চাকরিটা ওর তখন আর থাকে না। ওই যে ওর যে বস ছিল, ও বলে যে এখন তোমাকে টানবে কি, তোমার চাকরি থাকবে না। তো চাকরি চলে যায়। এখন ওর ওষুধ খরচা দেন হচ্ছে,
ওকে নিয়ে আমি যে বরগুনায় আসবো, আসার পর ঢাকা থেকে যে বরগুনায় যাব, সেখানে যার পর ওই বাসায় বাসা ভাড়া দিতে হবে, সবকিছু আদার্স সব এত টেনশন। আমি আম্মুর কাছে বলি, আম্মু আর হচ্ছে ওর অ্যাক্সিডেন্টের ছবিটা দেখে আমার আম্মু অনেক কান্না করে। আমার আম্মু ওকে যথেষ্ট ভালোবাসতো। এমন হয়তো যে আমার আম্মু ওর জন্য ঢাকা থেকে মার্কেট করে পাঠিয়ে দিত, বরগুনা বসে বলতো তোমার আম্মু এগুলো কিনা পাঠাইছে, কেন ভিডিও কল দিয়ে কিনলো না, তাহলে আমার তো এগুলো পছন্দ হয় না, আমি এগুলো পরবো না। এটা নিয়ে আমাকে ঝগড়া করতো আমার সাথে। আর আমি আম্মুকে ফোন দিয়ে বলতো আম্মু এত খুশি, এত পছন্দ হয়েছে, ওর অনেক খুশি হয়েছে। মিথ্যা বলতাম, মেয়ে তো দুই সাইডে রাখতে হইতো। কিন্তু এদিকে আমি নিজে মানসিক চাপে পড়ে গেছি যে আমাকে প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা শোনাইতো। হ্যাঁ, এই লুঙ্গিটা কেন পাঠাইছে, এই জুতাটা কেন পাঠাইছে, আমি এই কনভার্সটা চাইছি, বা এই জ্যাকেটটা কেন পাঠাইছি, জ্যাকেটের কালার আমার পছন্দ হয় নাই, এই ঘড়ি আমার পছন্দ হয়নি, সবকিছু, এই টি শার্ট আমার পছন্দ হয় নাই, বা এই মোবাইল। ওর আর আমার বিয়ের পরের যতগুলো মোবাইল এখন বর্তমানেও যে মোবাইলটা চালায় ভিভো V20 SE, ওইটাও আমার, মানে আমার আম্মুর দেয়া। আমি আগে ইউজ করতাম, পরে হচ্ছে বাবু যাওয়ার সময় ওকে দিয়ে দিই। তার আগে যেটা ইউজ করছে সেটাও আমার দেওয়া। মানে বিয়ের পরে যতগুলো মোবাইল চালানো, মানে আমার আম্মু আমাকে নতুন নতুন মোবাইল কিনে দিত, যাওয়ার পরে ওইটাও নিয়ে যেত, আর ওর পুরানোটা আমাকে দিয়ে দিত। এভাবেই ও সবসময় করতো, আর আমি বোকার মতো দিয়েই দিতাম। ও আমাকে বুঝাইতো যে আমি তো বাইরে যাই, একটা সমাজে চলি, আমার একটা ভালো মোবাইল চালানো দরকার, তুমি তো বাসায় থাকো। আমি তো হ্যাঁ ঠিক আছে, আমি তো বাসায় থাকি। আবার কি করতো, বরগুনায় তো তখন ওয়াইফাই এত অ্যাভেলেবেল ছিল না, ওর ফোনে সবসময় MB ভরে রাখতো, আর আমাকে কখনো MB ঢুকে দিত না ফোনে। তো আমি আম্মুর ফোন দিয়ে বলতাম আমার আম্মু মান্থলি প্যাক, আম্মু এত কষ্ট পাইছে ব্যাপারটা, মান্থলি প্যাক আমার ফোনে পাঠাইতো। তারপর ঠিকই আমার ফোন থেকে হটস্পট নিয়েও চালাইতো। ছোট ছোট অনেক ব্যাপার আছে, আমি সবগুলো তুলে ধরে ছোট করতে চাই না ওদের। তো এরপরে হচ্ছে ও অ্যাক্সিডেন্ট করার পরে 6 মাসে ও হাঁটতে পারে না। সেই 6 মাসে বাসা ভাড়া, বাজার, টোটাল সবকিছু আমার আম্মু পাঠায়। যাওয়ার সময় আমার আম্মু 50,000 টাকা দিয়ে দেয়, যে নিয়ে যে দেনা আছে সেগুলো দাও, ওর চিকিৎসার খরচ। তো টাকা পয়সা তো দূরের কথা, ওকে নিয়ে যে হসপিটালে যেতে হবে, যে ড্রেসিং করানোর জন্য, আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি প্রতিদিন গেছি। ওর ভাই, ওর মা, সিঙ্গেল একটা পার্সন ওর সাথে যায়নি, কেউ না। আমি আমার বাচ্চাকে নিয়ে দৌড়াইছি, আমার বাচ্চাকে নিয়ে সেই হসপিটালে দৌড়াইছি, ওর ড্রেসিং করানো, ওর ওষুধ আনা, বাজার করা, রান্না করা, সবকিছু। 6টা মাস ওকে আমি টাকা দিয়ে মানসিকভাবে শরীরে খেটে ওকে আমি সুস্থ বানাই। এরপরে ও কিন্তু আমাকে ভালোবাসতো না, আমি কিন্তু জানতাম। ওর থেকে অবহেলা সবসময় আমি পেতাম। তারপরও আমি নিজেকে খুব সুখী রাখার চেষ্টা করতাম। খুব, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে বলতো যে তিশা তোর অনেক ধৈর্য, তোর অনেক ধৈর্য দেখে তো এই সংসারটা এত বছর ধরে টিকায় রাখতেছিস, আর হচ্ছে বাবুকে নিয়ে এখানে আছিস। তো অবহেলা মানে একটা আছে না, যে জমা হতে 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 অনেক বড় হয়ে যায়। লাইক এমন ছিল যে আমার সাথেও কখনো ঘুরতে বের হইতো না। ফার্স্টে কি বলতো যে বরগুনা হচ্ছে অনেক অকেশন হয়, তো আমি ওকে বলতাম যে চলো ঘুরতে যাই। তো বরগুনা হচ্ছে দিয়াবাড়ির মতো কাশফুল হয়, আমি ওকে বলি কি চলো আমরা যাই। প্রথমে বলবে টাকা নেই, দেন আমি আম্মুকে ফোন দিয়ে টাকা নিতাম। এবার বলতো আমার সময় নেই। আমি বুঝি না, সে বেকার একটা ছেলে, কিন্তু তার কি এমন ব্যস্ততা যে আমাকে সময় দেওয়ার মতো সময় তার ছিল না। ওকে ফাইন, যেতাম না। তো এইভাবে করতে করতে একটা সময় কি আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফেলি। আমার আশেপাশের যে মেয়েরা ছিল, বৃষ্টি নামের একটা মেয়ে ছিল আমাদের পাশের বাসার, খুবই ভালো মাশাল্লাহ, ও আমাকে অনেক সাপোর্ট করছে। তারপর লামিয়া নামের একটা মেয়ে ছিল, কালকে ওর সাথে কথা হয়েছে, বসে যে ভাবি তুমি এখন সুখে আসছো দেখে আমার এত ভালো লাগে, যে তোমার ভাই এত কষ্ট দিচ্ছে, তুমি তো আমাদের পাশের বাসায় ছিলা, যে এখন তুমি শান্তিতে আসছো, আমার অনেক ভালো লাগে, তুমি কতটা কষ্ট করছো আমরা কাছ থেকে দেখছি। কে কি বলে না জেনে এগুলো শুনো না। তো যাই হোক, ওদের সাথে কথা বলে এখনো ভালো লাগে, আমি সবাইকে অনেক বেশি মিস করি। তো বৃষ্টিকে নিয়ে আমি এমন ভাবে সঙ্গী বানাই ফেলছি, আমি সব জায়গায় ওকে নিয়ে ঘুরতাম। আমার আর আমার এক্স হাজবেন্ডের বার্থডে এক ডেটে ছিল, যে সালটা আলাদা, ডেট এক। সে বার্থডে দিন পর্যন্ত তার সময় নেই, সে আমার সাথে যেতে পারবে না। তো এক পর্যায়ে কি হয় যে এই অবহেলা পেতে 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 এমন পর্যায়ে হয়ে যায়, লাস্টে যে কাহিনীটা ঘটে, যেটার পর আমি আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব হয় না, যে করোনার প্যান্ডামিকের পরে, যে হচ্ছে করোনার সময়ও সবকিছু কি বলবো, একটু যে বিয়ের ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার আম্মুই আমাদের চালাইছে। তো এটা স্পেসিফিক ভাবে আলাদাভাবে বলার কিছু নেই, সবকিছু আমার আম্মুই করছে। তো এরপরে করোনার সময় আমার হুট করে নিয়ে আমার অনেক জ্বর আসে, অনেক বেশি জ্বর আসে। তো আমি অসুস্থ হয়ে পড়ি। তখন এই আমি আসার মানে 2 বছর আগের কথা আর কি, 1.5 বছর আগের কথা। তখন তো অসুস্থ হয়ে যাই, তো ডেঙ্গু টেস্ট করা হয়, সবকিছু টেস্ট করা হয়, কিছুই ধরা পড়ে না। এরপর করোনা টেস্ট করার পরে করোনা ধরা পড়ে। তো আমি তো সবসময় বলি আমি অনেক স্ট্রং,
আমি কোনো কিছুতে ভেঙে যাই না, আমি ভেঙে পড়ি না। আমি আরো উল্টা আমার আম্মুকে ফোন দিয়ে সাহস দেই। আমার কষ্ট একটাই ছিল যে আমি আয়াতকে রেখে কিভাবে থাকবো, আমার হসপিটালে থাকতে হবে, আমি ওকে রেখে, ও তো আমার হাতে ছাড়া খায়ও না। লাইক ওকে আমি এইভাবে মানুষ করছি যে ওকে আমি 2 ঘন্টা পর পর খাওয়াইতাম। ওর 6 মাস বয়স থেকে ওকে আমি খিচুড়ি খাওয়া শুরু করি। ওর আমি যাদের সাথে ছিলাম অনেক গ্রামের বাড়িতে যেও আমি পাগল হয়ে যেতাম যে এই সবজি আমার লাগবে, আমার ডাল ঘুটনি লাগবে, কারণ ডাল ঘুটনি থেকে দিয়ে না ঘুটলে আমার ছেলে খিচুড়ি খাইতে পারতো না। তো সবাই আমার না জাস্ট বলতো পাগল মা আমি একটা, যে যেখানে যাই নিজের দিকে চিন্তা না করে বাবুর দিকে চিন্তা করি যে কিসে